আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আমি নবম দশম শ্রেণীর পর্যায় সারণী নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবে। নবম দশম শ্রেণীর পর্যায় সারণীর অর্থাৎ 4 আমরা শুরুতে আলোচনা করলে দেখতে পারি যে 2016 পর্যন্ত এই পর্যন্ত আবিষ্কৃত মোট ছিল কত 118টি। আর 1789 সালে ল্যাপোসিয়ে মৌলিক পদার্থ সমূহকে ধাতু অধাতু বিভাগে ভাগ করেন। আবার 1829 সালে গোবরায়নার একটা তড়িৎ সূত্র প্রদান করেন। তড়িৎ সূত্রটি হচ্ছে এরকম: একে ধর্ম বিশিষ্ট 3টি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের ভরের সমান বা কাছাকাছি। এটাকে এইভাবে লেখা যায়: একই ধর্ম বিশিষ্ট 3টি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের ভরের ভর প্রথম ও তৃতীয় মৌলের ভরের ভর দ্বিতীয় মৌলের সমান, বা একই ধর্ম বিশিষ্ট 3টি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের ভরের সমান বা কাছাকাছি। অর্থাৎ এইভাবে উদাহরণ দিয়ে বুঝলে তোমরা আরো সহজে বুঝবে। 3টি মৌলকে যদি তাদের পারমাণবিক ভর অনুসারে সাজায়, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিনের ভর হচ্ছে 35.5 আর ব্রোমিনের ভর হচ্ছে 80, আয়োডিনের ভর হচ্ছে 127। এই ক্ষেত্রে প্রথম মৌল হচ্ছে ক্লোরিন 35.5 আর আয়োডিন 127। এই দুইটাকে যদি আমি যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার দ্বিতীয়টার সমান বা কাছাকাছি হবে। আমি আবার বলি, 3টি মৌলকে 1, 2, 3 এই তিনটাকে যদি আমরা ভর অনুযায়ী সাজাই, প্রথমে 35.5, পরে 80, পরে 127, তাহলে প্রথম ও তৃতীয় মৌলের ভরের যোগফলের অর্ধেক অথবা প্রথম ও দ্বিতীয় মৌলের ভরের গড় করলে কার সমান হবে? দ্বিতীয়টার সমান বা কাছাকাছি হবে। এই 3টি মৌলকে প্রথম তড়িৎ মৌল হিসেবে তিনি কি করেন? চিহ্নিত করেন। আচ্ছা, তারপরে 1864 সালে নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করেন। নিউল্যান্ডের অষ্টক সূত্রটি হচ্ছে এরকম: মৌল সমূহকে পারমাণবিক ভর অনুসারে ছোট থেকে বড় ক্রমে সাজালে কোন মৌলের ধর্ম তার অষ্টক মৌলের ধর্মের সাথে কি যায়? মিলে যায়। আবার বলি, মৌল সমূহকে পারমাণবিক ভর অনুযায়ী সাজালে যে কোনো মৌলের ধর্ম তার অষ্টক মৌলের ধর্মের সাথে কি যায়? মিলে যায়। অর্থাৎ যে কোনো 1 থেকে 8 পর্যন্ত সাজালে যে কোনো একটি মৌলের ধর্ম শেষের অষ্টম মৌলের সাথে ধর্মের সাথে কি যায়? মিলে যায়। আচ্ছা, এবার মেন্ডেলিভের পর্যায় সূত্র: মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে কি হয়? আবর্তিত হয়। আবার বলি, পর্যায় সূত্র হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে কি হয়? আবর্তিত হয়। অর্থাৎ মৌলসমূহকে এমনভাবে সাজানো হয় তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে কি হয়? আবর্তিত হয়। বাম দিক থেকে ডান দিকে আস্তে আস্তে ধর্মাবলী কি হয়? আবর্তিত হয় ভর অনুসারে। যদিও এটা ভর অনুযায়ী সাজালে কিছু সমস্যা, সেটা পরে সমস্যার সমাধান করে মসলে এটা আমরা আসতেছি। আচ্ছা, সেটা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ওই সময় ভর অনুযায়ী সাজালে যে সমস্যা হয়, পারমাণবিক সংখ্যা যখন আবিষ্কার হয় তখন ওই সমস্যার সমাধান হয়। আচ্ছা, 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সূত্র প্রদান করেন। পর্যায় সূত্রটা প্রদান করেন কি? 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ। আচ্ছা, এই জন্য আর পর্যায় সারণীর অধিকাংশ মৌলে মেন্ডেলিভ আবিষ্কার করেছেন, এই জন্য মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়, এটা আমরা জানি। আধুনিক পর্যায় সূত্র হচ্ছে যে আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্র, সেটা যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়েছে তখন এটাকে আধুনিক পর্যায় সূত্র অনুযায়ী হিসাব করা হয়। আগের মতোই মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক, আগে ছিল ভর সংখ্যা, এখন হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে পর্যায় সূত্র আর আধুনিক পর্যায় সূত্রের পার্থক্য হচ্ছে, পর্যায় সূত্র হচ্ছে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর অনুযায়ী আবর্তিত হয়, কিন্তু আধুনিক পর্যায় সূত্র হচ্ছে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। মেন্ডেলিভ তখন পর্যন্ত 63টি মৌলকে 12টি সারি 8টি কলামে দেখান।
আচ্ছা, 1913 সালে মোসলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহকে সাধারণ প্রস্তাব করেন। আচ্ছা, এবার ইউপ্যাকটা কি আমরা জানবো। ইউপ্যাক হচ্ছে আইতে ইন্টারন্যাশনাল, ইউতে ইউনিয়ন, পিতে পিউর, এতে অ্যাপ্লাইড, সিতে অ্যাপ্লাইড অফ কেমিস্ট্রি। আচ্ছা, ইউপ্যাক হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিউর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আচ্ছা, ইউপ্যাক হচ্ছে কি আন্তর্জাতিক রসায়ন একটি ফলিত রসায়ন সংস্থা। এটি 118টি মৌল শনাক্ত করেছে। ইউপ্যাকের কাজ হচ্ছে আন্তর্জাতিকভাবে রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন নিয়ম কানুন ক্রমবর্ধমান পরিবর্তন কোনটি গ্রহণ করা যায় এবং কোনটি বর্জন করা উচিত এই বিষয়গুলো দেখাশোনার কাজে হচ্ছে কি ইউপ্যাকের কাজ। আচ্ছা আচ্ছা, ল্যাভোসিয়ার মতে মাত্র 33টি মৌল নিয়ে একটা সফট তৈরি করেছেন, আর মেন্ডেলিভ 63টি আবিষ্কৃত মৌল, 4টি অনাবিষ্কৃত মৌলের সামিল করেছেন। মেন্ডেলিভের মোট কয়টা? 63টি, আর অনাবিষ্কৃত 4টি, যদিও পরে এটা আবার মিলে গেছে, আবিষ্কার হয়েছে। 63 এর 4 কথা 64, 65, 66, 67, মোট কথা মেন্ডেলিভ মোট 67টি মৌল কি করেছেন, মৌলের ধারণা দিয়েছেন বা আবিষ্কার করেছেন। মেন্ডেলিভকে পদসারণীর কি বলা হয়? জনক বলা হয়। এটা আমরা আগে বলছি। পদসারণীর বৈশিষ্ট্য, পদসারণীর বৈশিষ্ট্য জানতে হলে আমাদেরকে পদসারণীটা একটু দেখতে হবে। পদসারণীর বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতেছি পদসারণীর 7টি পর্যায়ে 18টি গ্রুপ। কয়টা পর্যায়ে? 7টি পর্যায়ে 18টি গ্রুপ। যেমন একটু খেয়াল করে আমরা দেখি এই পর্যায় সারণীতে 7টা পর্যায়। যেমন এই প্রথম পর্যায় হচ্ছে এই প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায়, সপ্তম পর্যায়। কয়টা পর্যায়? 7টা পর্যায়। আর গ্রুপ কয়টা বলছে? 18টা। 1টা, 2টা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। অর্থাৎ পদের সারিতে 7টা পর্যায়, 17টি কি বিদ্যমান? গ্রুপ বিদ্যমান। আচ্ছা, হচ্ছে প্রতিটি পর্যায়ে বাম দিক থেকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। প্রতিটি পর্যায়ে বাম থেকে গ্রুপ 1, এই পর্যায়ে প্রথম গ্রুপ হচ্ছে 1 থেকে কত পর্যন্ত? শেষ পর্যন্ত 18 পর্যন্ত। এই প্রত্যেকটি পর্যায়ে গ্রুপ 1 থেকে কত পর্যন্ত? 18 পর্যন্ত বিস্তৃত আছে। মূল পর্যায় সারণীর আলাদাভাবে ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সারির মূল হিসেবে দেখানো হলে এগুলোকে যথাক্রমে পর্যায় 6 ও 7-এর অংশ বিশেষ। মূল পর্যায় সারণীর নিচে এই 1টা, এই 2টা, এটাকে বলা ল্যান্থেনাইড সারি, আর এটাকে বলা হয় অ্যাক্টিনাইড সারি। এটা কার অংশ বিশেষ? এটা হচ্ছে পর্যায় 6 আর পর্যায় 7-এর অংশ বিশেষ বা গ্রুপ 3-এর অংশ বিশেষ। আচ্ছা, বলা হচ্ছে এরপরে পর্যায় সারণীতে প্রথম পর্যায় 1-এ 2টা মৌল। পর্যায় 1-এ 2টা মৌল কিভাবে? 1 নম্বর পর্যায়ে হাইড্রোজেন আর হিলিয়াম 2টা মৌল। পর্যায় 2 ও 3 8টি করে মৌল। পর্যায় 2, এই পর্যায় 2-এ 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 3 নম্বর পর্যায়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। পর্যায় 2 আর 3-এ কয়টা করে মৌল? 8টা করে। আচ্ছা, পর্যায় 4 এবং পর্যায় 5 18টা করে মৌল। পর্যায় 4, এই 4 নম্বর পর্যায়ে 18টা করে মৌল। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এইভাবে 4 ও 18, 5 ও 18টা মৌল। আচ্ছা, তারপর হচ্ছে পর্যায় 6 ও 7-এ 32টা করে মৌল। পর্যায় 6 ও 7-এ 32টা। পর্যায় 6-এ খেয়াল করে কিভাবে 32টা? পর্যায় 6-এ এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এখানে 17। আর এই পর্যায়ের বাকিগুলো হচ্ছে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 31, 32। অর্থাৎ পর্যায় 6-এ এখানে হচ্ছে আমার এখানে 15টা, এখানে 17টা, তাহলে কয়টা? 32টা। আচ্ছা, ঠিক পর্যায় 7-ও এখানে কয়টা? এখানে হচ্ছে আমার 17টা, আর এখানে হচ্ছে কয়টা? 15টা। 17, 15 কত? 32। 17, 15, 32টা। তাহলে পর্যায় 6 আর পর্যায় 7-এ কয়টা করে মৌল? 32টা করে মৌল। আচ্ছা, জানলাম। এবার গ্রুপ 1-এ 7টা মৌল। এই যে গ্রুপ 1 নম্বর গ্রুপ আমরা যদি জানি, এই 1 নম্বর গ্রুপ 7টা করে মৌল কিভাবে? 1, 2, 3, 4, 5, 6, 7। 1 নম্বর গ্রুপ আমার 7টা মৌল। তারপর হচ্ছে গ্রুপ 2-এ 6টা করে মৌল রয়েছে। গ্রুপ 2, এই গ্রুপ 2-এ 6টা, 1, 2, 3, 4, 5, 6, 6টা মৌল রয়েছে। আচ্ছা,
তারপরে হচ্ছে আমার গ্রুপ 3। গ্রুপ 3-এ 32টি মৌল রয়েছে। গ্রুপ 3-এ কয়টা মৌল রয়েছে? গ্রুপ 3-এ 32টি মৌল রয়েছে। গ্রুপ 3-এ 32টি মৌল আমরা দেখব। গ্রুপ 3-এ 32টি। 3-এ প্রথমে আছে 3-এ 1 2, এখানে দুইটা। এই বাকি গ্রুপ হচ্ছে এখানে, এইগুলো হচ্ছে বাকি গ্রুপ। 3 নম্বর গ্রুপের এখানে দুইটা মৌল, এখানে 15 15 30 15 15 30, এখানে 15 15 30। আর তাহলে গ্রুপ 3-এর এখানে কয়টা মৌল? একটা দুইটা, আর বাকি বাকি হচ্ছে এই দুইটা, এই দুইটা মৌল। আর এখানে 15, এখানে 15, এখানে 15 15 15 30 30 দিয়ে কয়টা? 32। অর্থাৎ গ্রুপ 2-এ 32টা মৌল রয়েছে। আমি আবার বলি, গ্রুপ 2-এ কিভাবে 32টা? এখানে দুইটা। গ্রুপ 3-এ কিভাবে 32টা? এখানে দুইটা, আর এখানে 15, এখানে 15 15 15 30 30 দিয়ে 32। আচ্ছা, তারপরে গ্রুপ 4-এ থেকে গ্রুপ 12 পর্যন্ত 4টি মৌল। গ্রুপ 4, এই 4 থেকে 4-এ 1 2 3 4 ঠিক এই 12 পর্যন্ত 1 2 3 4, অর্থাৎ গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত কয়টা করে মৌল? 4টা করে মৌল। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত 6টা করে মৌল। 13, গ্রুপ 13 নম্বর গ্রুপে 7টা করে মৌল। 13 থেকে 17 1 2 3 4 5 6টা করে মৌল। তবে গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত কয়টা করে মৌল? 6টা করে মৌল। গ্রুপ 13 1 2 3 4 5 6, আর 17তে কয়টা? 1 2 3 4 5 6, অর্থাৎ 13 থেকে 17 পর্যন্ত আমার কয়টা করে মৌল? 6টা করে মৌল। আচ্ছা, গ্রুপ 18-এ 8টা মৌল। গ্রুপ 18-এ 7টা মৌল, সরি, এখানে গ্রুপ 13 17-তে 6টা করে মৌল, আর গ্রুপ 18-এ 7টা মৌল। এই গ্রুপ 18-এ 7টা মৌল কিভাবে? 1 2 3 4 5 6 7। আচ্ছা, তাহলে আমরা ফলসানের বৈশিষ্ট্য জানলাম। এবার আমরা ধর্মের ভিত্তিতে বৈশিষ্ট্য। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌসুমে ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। বাম থেকে ডান দিকে ধর্ম পরিবর্তিত হয়। একই গ্রুপের মৌসুমের ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে একই রকম ধর্ম আছে, এটা আমরা দেখব। মৌসুমের পর্যায় নম্বর বের করার নিয়ম। আচ্ছা, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর নম্বরে ওই মৌলের পর্যায় নম্বর। এটা খুবই গুরুত্বপূর্ণ। মৌলের পর্যায় নম্বর বের করার নিয়ম, যে পর্যায় সারণীতে কোন মৌলের পর্যায় গ্রুপ নম্বর নিয়ম বের করার নিয়ম হচ্ছে, আমি আবার বলি, পর্যায় নম্বরের একটা নিয়ম, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর নম্বরে ওই মৌলের পর্যায় নম্বর। যেমন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, ইলেকট্রন বিন্যাসে 1s2 2s1। সর্বশেষ প্রধান শক্তিস্তরের কয়টা ইলেকট্রন আছে? প্রধান শক্তিস্তর নাম্বার কত? 2। তাহলে লিথিয়াম 6 নম্বর পর্যায়ের মৌল, 2 নম্বর। আমি আবার বলি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তিস্তর নম্বর। লিথিয়ামের সর্বশেষ প্রধান শক্তিস্তর নম্বর 2, লিথিয়াম পর্যায় 2। এইভাবে সকল মৌলের একই সিস্টেম, পর্যায় বের করার নিয়ম। পর্যায় বের করার কয়টা নিয়ম? একটা নিয়ম। পর্যায় বের করার হচ্ছে একটা নিয়ম। পর্যায় বের করার একটা নিয়ম, কোন মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তর নম্বরই ওই মৌলের পর্যায় নম্বর। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সর্বশেষ প্রধান শক্তিস্তর নম্বর 2, লিথিয়াম 2 নম্বর পর্যায়। আচ্ছা, আবার তাহলে সবচেয়ে বাইরে প্রধান 2, লিথিয়াম 2 নম্বর। এভাবে অন্যান্য মৌলের আমরা কি পর্যায় বের করতে পারবো। আচ্ছা, গ্রুপ বের করার নিয়ম। গ্রুপ নম্বর বের করলে 3টা নিয়ম আমরা মনে রাখবো। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তিস্তর যদি শুধু s অরবিটাল থাকে। আবার বলি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তিস্তর যদি s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যায় গ্রুপ নম্বর। তাহলে s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যায় গ্রুপ নম্বর। আবার বলি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তিস্তর যদি শুধু s থাকে, শুধু কি থাকে? s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যায় কি নম্বর? গ্রুপ নম্বর। যেমন সোডিয়াম 11, সোডিয়াম কত? 11, 1s 2s 2p6 3s1। তো সর্বশেষ বাইরের প্রধান শক্তিস্তরে s অরবিটালে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। সুতরাং সোডিয়াম কয় নম্বর গ্রুপের? 1 নম্বর গ্রুপের হবে। এখানে s অরবিটাল ইলেকট্রন সংখ্যা একটি, সোডিয়ামের গ্রুপ নম্বর 1। 2 নম্বর নিয়ম, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তিস্তর যদি s ও p অরবিটাল থাকে, তাহলে s ও p অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে s ও p অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা ওই মৌলের গ্রুপ সংখ্যা। আবার বলি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তিস্তরে যদি শুধু s ও p অরবিটাল, কি অরবিটাল? s ও
পি অরবিটাল থাকে, তাহলে এসব পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা ওইগুলো গ্রুপ নাম্বার। তো 2 নম্বর নিয়মের সর্বশেষ কি থাকতে হবে? এস আর পি অরবিটাল। কি থাকতে হবে? এস আর পি অরবিটাল। আর 1 নম্বর নিয়ম হচ্ছে সর্বশেষ শুধু এস থাকবে। সর্বশেষ কি থাকবে? শুধু এস অরবিটালে যতটা ইলেকট্রন সেটা তত নম্বর গ্রুপ। আর 2 নম্বর নিয়ম হচ্ছে সর্বশেষ ঠিক থাকবে এস ও পি অরবিটাল। এস ও পি অরবিটাল থাকলে কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। যেমন আমরা একটা উদাহরণ, যেমন অ্যালুমিনিয়াম কার্টেন। অ্যালুমিনিয়াম কার্টেনে ইলেকট্রন বিন্যাস করলে 1s 2s 2p6 3s 2 3p1। দেখা যাচ্ছে যে এর সর্বশেষ সর্বশেষ আহ, এই সর্বশেষ এস আর পি অরবিটাল বিদ্যমান। কি অরবিটাল বিদ্যমান? এস ও পি অরবিটাল। এই ক্ষেত্রে এসে 2টা ইলেকট্রন আর পিতে 1টা ইলেকট্রন, তাহলে কয়টা? 3টে ইলেকট্রন। যোগ করতে হবে কত? 10। অ্যালুমিনিয়াম গ্রুপ নম্বর এসে 2টা পিতে 1টা, আর যোগ করতে হবে কত? 10। 2 আর 1 3, 10 এর 3 কত? 13। সুতরাং অ্যালুমিনিয়াম 13 নম্বর গ্রুপের মোল। কত নম্বর গ্রুপের মোল? 13 নম্বর গ্রুপের মোল। 13 নম্বর গ্রুপে অবস্থিত। নিয়ম নম্বর 3, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর যদি এস অরবিটাল থাকে এবং আগে প্রধান শক্তিস্তর যদি ডি অরবিটাল থাকে, তবে এস ও ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলেই গ্রুপ নম্বর পাওয়া যায়। আবার বলি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ বাইরের প্রধান শক্তিস্তরে যদি এস অরবিটাল থাকে, কি অরবিটাল থাকে? এস অরবিটাল। তবে এর আগে কি থাকতে হবে? কি অরবিটাল? ডি অরবিটাল। তবে এস ও ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে কি পাওয়া যাবে? গ্রুপ নম্বর পাওয়া যাবে। আমি আবার বলি, যেমন স্ক্যান্ডিয়াম 21 ইলেকট্রন বিন্যাস করলে 1s 2s 2p6 3s2 3p6 3d1 4s2। এক্ষেত্রে সর্বশেষ প্রধান শক্তি স্তরে এস অরবিটাল, এসের আগে কি আছে? ডি অরবিটাল। যদি সর্বশেষ প্রধান শক্তি এসের আগে যদি ডি না থাকে, তাহলে এটা 1 নম্বর গ্রুপ, 1 নম্বর নিয়ম। আর 3 নম্বর নিয়ম হইতে হলে সর্বশেষ থাকবে এসের আগে কি থাকতে হবে? ডি থাকতে হবে। কারণ আমার স্ক্যান্ডিয়াম গ্রুপ নাম্বার হচ্ছে এস আর ডি যোগ করবে, ডিতে 1টা এসে 2টা, তাহলে মোট গ্রুপ নাম্বার কত? 3। আচ্ছা, আবার যেমন আয়রনের ইলেকট্রন বিন্যাস 1s 2s 2p6 3s 3p6 3d6 4s2। এই ক্ষেত্রে সর্বশেষ প্রধান শক্তিশালী ইলেকট্রন হচ্ছে এস অরবিটালে গমন করেছে। এসের আগে কি আছে? ডি আছে। তাহলে আমরা কয় নম্বর নিয়ম পাইছি? 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে এস আর ডি কি করতে হবে? যোগ করলে গ্রুপ নাম্বার পাওয়া যাবে। ডিতে আছে 6টা, এসে 2টা, তাহলে আয়রনের গ্রুপ নাম্বার হচ্ছে কত? 6 যোগ 2, 6 2 কত? 8। অর্থাৎ আয়রন 8 নম্বর গ্রুপে অবস্থিত। আচ্ছা, গ্রুপ নম্বর জানলাম। এবার ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি সেটা দেখব। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মৌল কত নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপ অবস্থান করে তা বের করা যায়। আবার যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস একই রকম, সেই সকল মৌল একই গ্রুপ অবস্থান করে। অপরদিকে যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ভিন্ন রকম, সেগুলো ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থান করে। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস বাইরের শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা 1টি, সেই সকল ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়। যেমন সোডিয়ামের বাইরের শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, তাই সোডিয়াম 1টি ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। আবার যেমন সোডিয়াম 11 1s 2s 2p6 3s1, সোডিয়ামের সর্বশেষ কয়টা ইলেকট্রন? 1টা ইলেকট্রন। সেই 1টা ইলেকট্রন কি করবে? সোডিয়াম 1টা ইলেকট্রন দান করে কিসে পরিণত হবে? সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। এই ক্ষেত্রে আগে ছিল 11টা ইলেকট্রন, এখন হবে কয়টা ইলেকট্রন? 10টা ইলেকট্রন। আবার যে সকল মৌলের শেষে 7টা ইলেকট্রন থাকে, সেই সকল মৌল 1টা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। যেমন ক্লোরিন 17 1s 2s 2p6 3s 3p5, শেষে কয়টা আছে? 5 দিয়ে কয়টা? 7টা। 7টা হলে ক্লোরিন 1টা ইলেকট্রন গ্রহণ করবে। ক্লোরিন 1টা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। ক্লোরিন 1টা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে। এই ক্ষেত্রে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? আগে ছিল 17টা, এখন হবে 18টা। আর এখানে শেষে ছিল 7টা, এখন হবে কয়টা? 8টা। অতএব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় ও মৌল সমূহের অনেক ধর্ম ব্যাখ্যা করা যায়। তাই ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাসের মাঝে অবস্থান কিভাবে নির্ণয় করা যায়? যেমন আমরা দেখতে পারি সোডিয়াম 11, সোডিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তর নম্বর 3, অর্থাৎ সোডিয়াম 3 নম্বর পর্যায়ে অবস্থিত। আর গ্রুপ হিসাব করলে সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে গমন করে। আমরা জানি সর্বশেষ যদি এস অরবিটাল গমন করে, তাহলে এটা 1 নম্বর নিয়ম, তাহলে এটা গ্রুপ 1 সদস্য। আচ্ছা, যেমন ক্লোরিন, ক্লোরিনের পর্যায়ে গ্রুপ নির্ণয় করলে ক্লোরিনের সর্বশেষ প্রধান শক্তি স্তর নম্বর 3, অর্থাৎ ক্লোরিন 3 নম্বর পর্যায়ে অবস্থিত। আর গ্রুপ হিসাব করলে ক্লোরিনের সর্বশেষে এস ও পি অরবিটালে গমন করে। 2 নম্বর নিয়ম